সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নতুন বছরে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ে আজকে আমরা ক্লাস করব। তোমরা সবাই ইতিহাস সম্পর্কে তো জানো। আজকে আমাদের মূল বিষয়টা যেহেতু ইতিহাস সম্পর্কিত, আসলে একটা বিষয়ের ইতিহাস জানতে হলে শুধু ইতিহাস বই পড়লে হবে না, আমাদের প্রত্যেকটা বিষয় ইতিহাস। আজকে যেই ঘটনাটা শেষ হচ্ছে এটা একটা ইতিহাসের অংশ। সুতরাং বাংলা বলো, ইসলাম শিক্ষা বলো, বিজ্ঞান বলো, প্রত্যেকটা সাবজেক্টই এক একটা ইতিহাসের অংশ। কারণ যেহেতু যদি তোমরা বলো যে বাংলা কিভাবে ইতিহাস বইয়ের বা ইতিহাসের অংশ হয়, তোমরা সবাই জানো যে বাংলা বইয়ের মধ্যে আমরা কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্ব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা সবাই কিন্তু একই ধারে লেখক, সাহিত্যিক, চিত্রশিল্পী, তারপরে হচ্ছে সুরকার, বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদান আছে। সেই সাথে তারা হচ্ছে ধর্ম সংস্কারক, রিফরমেশন অনেক কাজ করছে। তারপরে হচ্ছে তারা সমাজের সংস্করণে অনেক বেশি কাজ করছে। আর যেহেতু একটা যেই সময় যেটা হচ্ছে বলা যায় যে ব্রিটিশ সাম্রাজ্যের যখন শুরু হয়, ব্রিটিশ সাম্রাজ্য শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা দীর্ঘ সময় যখন এই দেশ পরিচালিত হয় ব্রিটিশদের, সেই ব্রিটিশদের বিভিন্ন আন্দোলন থেকে বাঁচার জন্য বা ব্রিটিশদের বিভিন্ন ব্রিটিশ সাম্রাজ্যের বা ব্রিটিশ শাসকদের বিভিন্ন অন্যায় অবিচার থেকে এই দেশবাসীকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিবাদী গান, কবিতা, সাহিত্য, নাটক, গল্প এগুলো তারা লিখে গেছে। এইভাবে তারা প্রতিবাদ করেছে, সাহিত্যিকরা করেছে, কবিরা করছে, ইতিহাসবিদ যারা আছে তারা সেইগুলো লিপিবদ্ধ করেছে। তো এই সব কিছুই হচ্ছে আমাদের ইতিহাসের অংশ। তো আজকে আমাদের পাঠ্য বিষয় হবে নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়টা। যেহেতু এটা বছরের প্রথম দিন, এই ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ে যদি আমরা চলে যাই তাহলে আমরা কি পাই? এখানে 15টা অধ্যায় আছে, তোমরা জানো। 15টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে ইতিহাসের পরিচয়। আজকে আমরা এই ইতিহাস পরিচয় সম্পর্কে আলোচনা করব। কারণ যে কোনো একটা বই পড়তে গেলে অবশ্যই আমাদেরকে ইতিহাসের পরিচয় বা ইতিহাস আসলে কি, এটা কেন প্রয়োজন, কী জন্যে প্রয়োজন, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই অধ্যায় আমরা যদি এই প্রথম অধ্যায়টা পড়ি, ইতিহাসের পরিচয়, তাহলে এটা থেকে আমরা কি কি শিখতে পারি? আমরা এখান থেকে শিখতে পারি ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ এবং ব্যাখ্যা করতে পারবো। ইতিহাসের উপাদান ও প্রকারভেদ আমরা বর্ণনা করতে পারবো। আর সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে ইতিহাস কেন আমরা পাঠ করব। এটা আমরা সব সময় বলি যে আমরা যে ইতিহাস বইটা পড়বো সেটা কেন পড়বো, তার নিশ্চয়ই একটা কারণ আছে কী জন্য আমাদের ইতিহাস এই সাবজেক্টটা পড়তে হবে। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে আমরা যদি এই অধ্যায় বা এই ইতিহাসের সম্পর্কে জানতে পারি, তো তোমাদের এই সম্পর্কে একটা আগ্রহ তৈরি হবে। তো একটা আসা যাক যে ইতিহাসটা কি। ইতিহাস হচ্ছে, এর উৎপত্তি হচ্ছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, যিনি ইতিহাসের জনক তাকে সেটা হচ্ছে হেরোডোটাস, ইতিহাসের জনক। আর ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংকল্প। বর্তমান এবং অতীত, অতীতকে ভালোভাবে বা বর্তমানকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আমাদের অতীত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অতীত সম্পর্কে আমাদের যত ভালো জ্ঞান থাকবে, যত ভালোভাবে আমরা বুঝতে বা শিখতে পারবো, আমরা ভবিষ্যৎ বা বর্তমানের অনেক কিছু সম্পর্কে আমরা সেই জ্ঞানের আলোকে জীবন পরিচালিত করতে পারবো। অতীতের ভুল ত্রুটিগুলা থেকে শিক্ষা নিয়ে বর্তমানটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তো ঠিক আছে, তাহলে চলো আমরা সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইতিহাস কেন প্রয়োজন, ইতিহাস জানার প্রয়োজন কী জন্য, এইটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করি। কারণ যেহেতু যদি আমরা প্রয়োজনীয়তাটা যত বেশি অনুভব করব বা আমার প্রয়োজনের বোধটা যত বেশি আমাদের মধ্যে কাজ করবে, তত বেশি আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবো। তোমাদের অনেকগুলো বই আছে, ধরো তোমাদের পাঠ্য বই যেগুলো পড়ানো হয়, বাংলা, ধর্ম, বিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার ইংরেজি, তারপরে হচ্ছে আইসিটি, সব কিছুই কিন্তু ইতিহাস সম্পর্কে তোমার যদি ভালো ধারণা থাকে তাহলে এই সম্পর্কে তোমরা একটা গভীর জ্ঞান অর্জন করতে পারবে। সাপোজ ধরো
আমাদের হাতে আছে ইংলিশ ফর টুডে একটা বই আছে। এই বইটায় কিন্তু বেশিরভাগ অধ্যায় কিন্তু ইতিহাস সম্পর্কিত আছে। এখানে এই অধ্যায়তে তোমরা যদি ইউনিট 6-এ যাও, এখানে আমাদের সারভুক্ত দেশগুলোর ভৌগোলিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। এরপরে তোমার হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে আমরা পাবো, ষাট গম্বুজ মসজিদ, তারপরে সোমাপুরা মধ্যবিহার, ষাট গম্বুজ মসজিদ, তারা মসজিদ, স্ট্যাচু অফ লিবার্টি। এই বইটার মধ্যে অনেক ইতিহাস সম্পর্কে অনেক নিত্য নতুন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানো তো অন্যান্য বই তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে। সাপোজ যদি আমরা ধরো বাংলা বই পড়তে যাচ্ছি, বাংলা বই পড়ার সময় আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে পারি, নজরুল সম্পর্কে জানতে পারি যে রবীন্দ্রনাথ কিন্তু একই ধারে উনি কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিতে তার কি বলা যায় একটা বড় মাপের একটা অবদান আছে। এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই বংশটা, এই যে ঠাকুর বংশ পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের রাজনীতিতে, সমাজ সংস্করণে এবং ধর্ম সংস্করণে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে এই বিখ্যাত ঠাকুর পরিবারটা। এই জন্যে আমরা যখনই ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে আমরা যখন বিভিন্ন ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে জানতে চেষ্টা করব, ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে গেলে রবীন্দ্রনাথ আসবে। কারণ রবীন্দ্রনাথ এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একদম প্রথম সারির একজন কি বলা যায় যে মানুষ, যে কিনা তার ব্রিটিশ বিরোধী অনেকগুলা গান আছে, বঙ্গভঙ্গের জন্য তিনি বিভিন্ন গান লিখছে, কবিতা লিখছে। তো এই ধরনের অনেক কিছু আছে। সে হচ্ছে ধর্ম সংস্করণ করছে, অনেক ধরনের কুসংস্কার এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তার মানসী যদি কাব্যগ্রন্থটা আমরা যদি পড়ি, তাহলে এখানে কিন্তু রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন ধাপ বা বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সেই সাথে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটা যখনই আমরা যখন জাতীয় সঙ্গীতে আমরা যখন গাই, তখন হচ্ছে এই গানটাও কিন্তু মানে কি বলা যায় ব্রিটিশ বিরোধী বা হচ্ছে বঙ্গভঙ্গ যখন সংগঠিত হয়েছিল, বঙ্গভঙ্গের আলোকেই এটা কিন্তু রচিত হয়েছিল। রাখি বন্ধন, তারপরে হচ্ছে রাখি বন্ধনও হচ্ছে রবীন্দ্রনাথের একটা গুরুত্বপূর্ণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অংশ। তো যাই হোক, আমরা এখন যদি চেষ্টা করি যে ইতিহাসের পরিচয় প্রথম অধ্যায়তে আমরা যখনই জানবো, এখানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 9 মাস পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ মুক্তি লাভ করে। তো ইতিহাস এই বইটাতে প্রথমে আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধে যে আমাদের যে গুরুত্বপূর্ণ আমাদের দেশের এই মহান মুক্তিযুদ্ধে আমাদের যে সাহসিকতা, সেই সাহসিকতার বর্ণনা এখানে করা হয়েছে এবং সেই সাথে ইতিহাস সম্পর্কে গভীর আলোকপাত এখানে করা হয়েছে। তো এখন আমরা যদি যাই যে ইতিহাসের উপাদান, ইতিহাস আমরা একটু আগে আলোচনা করলাম যে ইতিহাসের প্রয়োজনীয়তা। এখন আমরা যদি যাই যে ইতিহাসের উপাদান, কোন কোন উপাদান থেকে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তো ইতিহাসের উপাদান, এখানে আমরা লিখিত উপাদান থেকে ইতিহাস সম্পর্কে জানতে পারি। যদি অতীত কালের যে ইতিহাসগুলো আছে সেগুলো বেশিরভাগই লিখিত নাই, যেহেতু লিখিত উপাদান শুরুর দিকে লিখিত উপাদান থেকে আমরা ইতিহাস জানতে পারি না, সেখানে অলিখিত উপাদান, লিখিত উপাদান এবং অলিখিত উপাদান, এই দুইটি উপাদান হচ্ছে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তো লিখিত উপাদান যখন লেখার আবিষ্কার হলো, যখন কাগজ তৈরি হলো, সেই সময়টা থেকে আমরা লিখিত উপাদান সম্পর্কে জানতে পারি যে এই মাধ্যম থেকে ইতিহাস রচিত হয়েছে। যেহেতু ওই সময় বর্ণমালা ছিল না, লেখাপড়া বর্ণ আবিষ্কার হয়নি, কাগজ আবিষ্কার হয়নি, এই জন্যে ওই সময়কার যে আদিকালে যে ইতিহাসগুলো সেইগুলো আমরা জানতে পারি হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। এগুলো হচ্ছে অলিখিত উপাদান, যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। আরেকটা হচ্ছে লিখিত উপাদান।
লিখিত উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের প্রাচীন যেই গ্রন্থগুলার মাধ্যমে আমরা প্রাচীনকালের ইতিহাস যেমন জানতে পারি, যে ইতিহাস রচনা লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্যিক বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম। তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্য সম্পর্কে তোমরা জানতে পারবা। তারপরে হচ্ছে মিনহাজ উস সিরাজ, তাবকাতে নাসির, আবুল ফজলের আইনে আকবরী সম্পর্কে তোমরা পড়ালেখা করলে যে এটা সম্পর্কে ইতিহাস সম্পর্কে অনেক বেশি জানা যাবে। বিদেশি পর্যটকদের বিবরণ, অনেক বিদেশি পর্যটক চীন থেকে আসছে, আরব বিশ্ব থেকে আসছে, তারা এই দেশে পরিব্রাজক বা বিদেশি পর্যটক আসছে এবং তারা এই দেশ ভ্রমণ করে বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করছে। সেই গ্রন্থের আলোকে যেমন দু একজন বিদেশি পর্যটকের মধ্যে ইয়াংশান, তারপরে হচ্ছে ইবনে বতুতা, যা ভারতবর্ষের ইবনে বতুতা, এবং তাদের লেখা থেকে আমরা জানতে পারি যে তৎকালীন অর্থনীতি, রাজনীতি, আচার অনুষ্ঠান সম্পর্কে তাদের লেখা থেকে আমরা জানতে পারি। তো যদি সিলেবাসে আমরা আসি যে কোন কোন অধ্যায় আমাদের প্রথমে পড়তে হবে, সে প্রথমের মধ্যে যদি তোমাদের তো এখন করোনাকালীন সময়, যদি আশা করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হয়তো স্কুল খুলতে পারে, তো যেহেতু স্কুল খোলার সম্ভাবনাটা কম আপাতত, যখন স্কুল খুলবে বা আপাতত আমাদের পড়ালেখার বিষয়টা হচ্ছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় তোমরা ভালোভাবে পড়বা। এই প্রথম অধ্যায়ের পরে আমরা জানতে পারবো বিশ্ব সভ্যতা সম্পর্কে, দ্বিতীয় অধ্যায়। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় নিয়ে তোমরা বেশি পড়ালেখা করবা, কারণ এই প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে না পড়লে, যে প্রথম অধ্যায়তে ইতিহাস সম্পর্কে বা যে এর রুট বা ইতিহাস কোথা থেকে আসলো, ইতিহাসের উৎপত্তি বা কে লিখছে, প্রথম ইতিহাস কে রচনা করছে, প্রথম রচনাকারক, এই সব কিছু এখানে আলোচনা করা হয়েছে। খ্রিস্টপূর্ব ৫ম শতকে তিনি সর্বপ্রথম তার গবেষণাকর্ম নামকরণ করেন, যার অর্থ বা অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা এবং লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। এতে উনি অনেক তথ্য, উপাত্ত, গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করছেন। এই বিভিন্ন আজকে যে পারস্যের কথা এখানে বলা হয়েছে, তোমরা হয়তো পারস্য এখন হয়তো জানো না যে পারস্য কোন দেশটা, অনেকে জানো অনেকে জানো না। পারস্য হচ্ছে বর্তমান ইরান যে দেশটা, এটাকে বলা হয় হচ্ছে পারস্য। আর হেরোডেটাস হচ্ছে ইতিহাসের জনক। তোমরা সবাই জানো যে হেরোডেটাস হচ্ছে ইতিহাসের জনক এবং তিনিই প্রথম ইতিহাস শব্দটা সফলভাবে ব্যবহার করছেন। তার আগে কোনো ইতিহাসবিদ এত সুন্দরভাবে ইতিহাসকে লিপিবদ্ধ করে যাননি। তিনি ছিলেন গ্রিক। তোমরা গ্রিক দেশটা বা গ্রিক যেটা বর্তমানে গ্রিস বলা হয়, এটাই হচ্ছে আদিকালে গ্রিক ছিল। তারা ছিল সাহিত্যের দিক দিয়ে, যুদ্ধ বিগ্রহ সব দিক দিয়ে তারা একটা উন্নত জাতি ছিল। যে এখন আমরা বর্তমানে ইউরোপীয় কান্ট্রিগুলা বা হচ্ছে আমেরিকাকে যেমন চীনে বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেমন উন্নত, গ্রিক ছিল কি বলা যায় উন্নয়নের সর্বোচ্চ শিখরে ছিল। তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের গবেষণা, তাদের যুদ্ধ অস্ত্র, তাদের হচ্ছে ভূগোল বিষয়ে তাদের ব্যাপক জ্ঞান ছিল। আর ইতিহাস সম্পর্কে তোমাদের জানতে হলে অবশ্যই ভূগোল সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান থাকতে হবে। যার যত বেশি ভূগোল সম্পর্কে জ্ঞান থাকবে সে তত ভালো ইতিহাস সম্পর্কে আলোচনা করতে পারবে। এখন ভূগোল বা জিওগ্রাফি বা হচ্ছে পৃথিবী সম্পর্কিত যে আলোচনা, সেটা হচ্ছে ভূগোলে আলোচনা করা হয়েছে। আর তোমরা যত বেশি ভূগোল সম্পর্কে জানতে পারবা, তোমাদের ইতিহাসটা পড়তে তত বেশি সুবিধা হবে। বর্তমান পারস্য কোথায়, ইরান কোথায়, ইরাক কোথায়, আর যেটা আমি বলতে ভুলে গেছি, পারস্য মানে হচ্ছে ইরান। বর্তমান যে ইরান, সেই দেশটাকে এখন বলা হয় পারস্য। একটা সময় এখন বর্তমান ইরান দেশটার নামই হচ্ছে পারস্য। একটা সময় পারস্যের খুব জ্ঞান বিজ্ঞানে তারা অনেক উন্নত ছিল এবং পারস্য দেশটাকে সহজে কেউ হারাতে পারেনি। পৃথিবীতে কয়েকটা দেশ আছে যাদের কখনো হারানো সম্ভব হয়নি, তার মধ্যে সৌদি আরব, পারস্য, ইন্দোনেশিয়া, ব্রিটেন, এই দেশগুলা কখনোই
যুদ্ধের মাধ্যমে পুরোপুরিভাবে হারানো সম্ভব হয়নি। এর সাথে অনেক আলোচনা হলো। আজকে তোমাদের বাসার যে কাজটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়টা ইতিহাসের পরিচয়, এই ইতিহাসের পরিচয় প্রথম অধ্যায়, এটা সুন্দরভাবে রিডিংটা ভালোভাবে পড়বা। ভালোভাবে পড়ার পরে এখানে হচ্ছে নিচে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা স্টাডি করবা। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। তোমাদের সময় ভালো কাটুক। নতুন বছরে তোমরা লেখাপড়া অনেক বেশি আগ্রহী হও তোমরা। আমরা আশা করি তোমরা আবার সেই আগের স্কুলে চলে আসো। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার সামনের ক্লাসে দেখা হবে, তখন আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।